জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, 30শে মে 2024 এবং 5ই অগাস্ট 2024-এর মধ্যে সংযোগ কি বলতে পারেন? আমি বলছি। 30শে মে 2024 ডোনাল্ড লু, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর এজেন্ট এবং গ্লোবালি রেজিম চেঞ্জার নামে পরিচিত এই ব্যক্তি বাংলাদেশে যান, বিশেষ কিছু পরিকল্পনা করেন এবং ফিরে আসেন। এবং 5ই অগাস্ট 2024 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে ইস্তফা দেন এবং একটা মিলিটারি হেলিকপ্টার নিয়ে ভারতের দিকে আসেন। কিন্তু কি এমন ঘটেছিল যে এই রকম পরিস্থিতি তৈরি হলো? শুধুমাত্র ছাত্র আন্দোলন? ছাত্র আন্দোলন যে এটা নয়, পাগলেও বোঝে। আসলে বাংলাদেশে আমেরিকার দীর্ঘদিনের ষড়যন্ত্র সফল হলো, আর আজকের এই ভিডিওটাতে আমি এই ষড়যন্ত্রের বিষয়টাই একটু বিশদে বলতে যাচ্ছি। দেখুন, যারা আমাকে চেনেন, আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা জানেন যে কোনো ভাষা তথ্যের উপরে ভিত্তি করে আমি কথা বলি না, এবং আজকেও কিন্তু সেই ফ্যাক্ট এবং প্রুফসের উপরে দাঁড়িয়েই আমি ভিডিওতে কথা বলবো। দেখুন, যাই হোক, আমরা জানি যে বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছিল। ছাত্ররা দাবি করছিল যে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কোটাকে বাতিল করা হোক। সরকার তাদের দাবি মেনেও নিয়েছিল এবং সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধাদের সমস্ত কোটা বাতিলও করে দিয়েছিল। প্রাথমিকভাবে এটা ছিল একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন। গত 6 থেকে 8 মাস ধরে এই প্রতিবাদ আন্দোলনটা চলছিল। এ ধরনের আন্দোলন অবশ্য বাংলাদেশে নতুন কিছু নয়ও। আসলে গত 6 থেকে 8 মাসে এমন কিছু পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল যে 30শে মে ডোনাল্ড লুকে বাংলাদেশে আসতে হয়েছিল। আমি শুরুতেই বলেছি, ডোনাল্ড লু আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর এজেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট। কিন্তু কেন এলেন সেটাই বলবো, তার আগে কয়েকটা বিষয় একটু পরিষ্কার করে নিই। দেখুন, দক্ষিণ এশিয়ায় আমেরিকার মূল প্রতিদ্বন্দ্বী হলো চীন। আই রিপিট, দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হলো চীন, আর এশিয়ার অন্যতম মহাশক্তি ভারত আমেরিকার খুব একটা বিশ্বাসযোগ্য বন্ধু নয়। আর এই দুটো পয়েন্টটাকে প্রথমে যদি আমরা মাথায় ঢুকিয়ে নিই, তাহলে পুরো আলোচনাটা বুঝতে একটু সুবিধা হবে। যাই হোক, বাংলাদেশে আমেরিকার সিআইএ এর এজেন্ট ডোনাল্ড লু কেন এলেন? এর প্রথম কারণ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত, আর রিসেন্টলি শেখ হাসিনা চীনের সঙ্গেও তার সম্পর্কে মজবুত করে তুলছিল। চীন বাংলাদেশে বহু বিলিয়ন ডলারের সাহায্য দিতে শুরু করেছিল। স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় চীন তার ইউনান প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা শেখানো শুরু করছিল। মান্দারনি, যেটা চীনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে শেখানোর চেষ্টা চলছিল। অর্থাৎ দীর্ঘমেয়াদী ভাবে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক মজবুত হচ্ছিল। এখন যদি জানতে চান যে তাহলে বাংলাদেশের চীনের লক্ষ্যটা কি, দেখুন, বাংলাদেশে কিন্তু চীনের সুনির্দিষ্ট কতগুলো লক্ষ্য আছে। প্রথমত হলো চীনের গড় বয়স যেভাবে বেড়ে চলেছে, এরপরে চীনের বিরাট ইন্ডাস্ট্রি সামলানোর জন্য যে প্রচুর পরিমাণে শ্রমিকের দরকার হবে, সেটা অত্যন্ত সস্তায় বাংলাদেশ থেকে পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রায় 20 কোটির উপরে মানুষ বাস করে, একটা বিপুল বাজার। সেই বিপুল বাজারে মাল বিক্রি করবার জন্য সেই বাজারটাকেও কিন্তু চীন নিজের নিয়ন্ত্রণে নিতে চায়, এটাও সত্যি। আর তৃতীয়ত, বাংলাদেশ এবং চীনের সম্পর্ক মজবুত হলে বঙ্গোপসাগরীয় অঞ্চলে চীন তার সামরিক উপস্থিতিকে বাড়াতে পারবে। বঙ্গোপসাগর দিয়ে চীনের সি রুটে মালাক্কাকে ব্লক করবার জন্য আন্দামানে ভারত যেভাবে সামরিক ঘাঁটি তৈরি করেছে, তার পাল্টা হিসাবে বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি চীনের কাছে কিন্তু অত্যন্ত জরুরি হবে। আন্দামানে ভারত কি করেছে সেই বিষয়ে একটা আলাদা ভিডিও আমি বানিয়েছিলাম। সেই জিওপলিটিক্যাল ভিডিও যদি দেখে থাকেন তো ভালো, না দেখলে এই ভিডিওর পরে ওই ভিডিওটা দেখে নেবেন, পুরো কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আর এই উদ্দেশ্যগুলো সফল হলে চীন সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। আর শক্তিশালী চীন আমেরিকার জন্য কতটা ক্ষতিকর, এটা বুঝতে গেলে কিন্তু খুব একটা বুদ্ধিমান হতে হয় না। আবার আমেরিকার ক্ষেত্রে আরো একটা বড় অসুবিধা হলো যে চীন দক্ষিণ চীন সাগরে যে কার্যকলাপ ঘটাচ্ছে, তার উপরে নজর রাখার জন্য আমেরিকার কোনো বড় ফরওয়ার্ড বেস নেই। এখন চীনের এই কার্যকলাপগুলোর উপরে নজর রাখার জন্য আমেরিকা, জাপান বা তাইওয়ানে বসে দক্ষিণ চীন সাগরে ঠিক কি ঘটছে এটা কিন্তু দেখতে পাচ্ছে না। দক্ষিণ চীন সাগরে চীনের গতিবিধিকে লক্ষ্য করতে বা নিয়ন্ত্রণ করতে আমেরিকার কিন্তু হংকং নামক দেশটা দরকার ছিল। কিন্তু হংকং এ আমেরিকা গত 1 বছরে বহু প্রতিবাদ ঘটিয়েছে, কিন্তু তা সেরকম ভাবে কিন্তু সফল হয়নি। তাই হংকং একরকম আমেরিকার হাত থেকে বেরিয়ে গেছে। আমেরিকা ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিল, কিন্তু আজকের দিনে ভিয়েতনাম ভারতের ঘনিষ্ঠ বন্ধু। আর প্রথমেই বলেছি যে ভারত কিন্তু আমেরিকার বিশ্বাসযোগ্য বন্ধু এখনো হয়ে ওঠেনি। অন্যদিকে মায়ানমারে একটা সামরিক
সরকার চলছে, যেটা অত্যন্তভাবে চীনের ঘনিষ্ঠ। এতগুলো কারণে বঙ্গোপসাগরীয় অঞ্চলে আমেরিকা তার একটা সামরিক বেস তৈরি করবার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। আর এজন্যই আমেরিকা হাসিনা সরকারকে একাধিকবার প্রস্তাব দিয়েছিল যে বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটা তাদের দেওয়া হোক, সেখানে আমেরিকা তাদের সামরিক বেস তৈরি করুক, আর তার বদলে হাসিনা যতদিন খুশি বাংলাদেশে রাজত্ব করুক, এতে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার হাতে তুলে দিতে কোনো রকম ভাবেই রাজি হয়নি, আর এটাই কিন্তু আমেরিকার রাগ। অন্যদিকে চীনের সঙ্গে হাসিনা দিনকে দিন সম্পর্ক মজবুত করতে শুরু করেছে। এমতো অবস্থায় আমেরিকা দুটো গেম প্ল্যান নিয়ে এগোতে শুরু করে। প্ল্যান এ, বাংলাদেশের গদি থেকে শেখ হাসিনাকে সরিয়ে একটা সামরিক সরকার স্থাপন করা, বা এমন একটা সরকারকে স্থাপন করা যারা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটাকে আমেরিকাকে দিয়ে দেবে এবং আমেরিকা অনায়াসে সেখানে সামরিক বেস স্থাপন করবে। আর প্ল্যান বি, বাংলাদেশের কিছু অংশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা নতুন খ্রিস্টান দেশ গঠন করা, যার নামও অলরেডি তারা ভেবে ফেলেছে জোগাম, এবং এই খ্রিস্টান দেশের মাধ্যমে কিন্তু দীর্ঘমেয়াদীভাবে এই বঙ্গোপসাগরীয় অঞ্চলে একটা আমেরিকান সামরিক বেস তৈরি করা। আর যেহেতু এই প্ল্যান বিটা আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এর জন্য ভারতের বিরুদ্ধেও যেতে হতে পারে, ভারতের মতো একটা মহাশক্তির বিরুদ্ধে যাওয়াটা এত সহজ কাজ হবে না, এটা ভেবেই আমেরিকা কিন্তু প্ল্যান এ নিয়ে কাজ করতে শুরু করেছিল গত 1 বছর ধরে। আর তাই আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে তাদের সামরিক উপস্থিতিকে স্থাপন করতে এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে আমেরিকা পর্দার আড়ালে কৌশলগত পদক্ষেপ শুরু করে। এই প্রেক্ষাপটে ডোনাল্ড লু বাংলাদেশে আসেন। তার পরিকল্পনা ছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রদেরকে দীর্ঘদিন ধরে চলা যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনটাকে সহিংস করা। আর এজন্যই আমেরিকা একটা $1 বিলিয়ন প্রজেক্ট নিয়ে বাংলাদেশের মাঠে নামেন। আর এই পরিকল্পনায় ডোনাল্ড লু বাংলাদেশের বিরোধী দল বিএনপি এবং জামায়াতে ইসলামকে ব্যবহার করে। আর পাকিস্তান, যারা এই প্রজেক্টে আমেরিকাকে সহযোগিতা করছিল, সেই পাকিস্তান বিএনপি এবং জামাতকে সক্রিয় করে তোলে। এই দুই সংগঠন ছাত্রদের সঙ্গে মিলে শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করে তোলে, যার ফলে মাত্র কিছুদিনের মধ্যেই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন সহিংস হয়ে ওঠে এবং একরকম বলা যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেখ হাসিনাকে অপসারণ এবং সরকারকে অস্থিতিশীল করার আরো একটা উদ্দেশ্য ছিল। আমেরিকার লক্ষ্য ছিল দেশের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে আনা, কারণ বাংলাদেশের সেনাবাহিনীতে অনেকগুলো গোষ্ঠী ছিল। একটি গোষ্ঠী ভারতপন্থী, একটা গোষ্ঠী চীনপন্থী এবং তৃতীয়টা পাকিস্তানপন্থী। পাকিস্তানপন্থী গোষ্ঠী আমেরিকার সমর্থন পেয়েছিল শুরু থেকেই, এবং চীনপন্থী গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা চলছিল যে আমেরিকা তাদেরকে অনেক বেশি সমর্থন দেবে, অনেক বেশি অর্থ দেবে। একটু আগেই বললাম যে এটা আমেরিকার $1 বিলিয়ন প্রজেক্ট, অর্থাৎ বিরাট অঙ্কের টাকার কিন্তু এখানে অভাব ছিল না। আর এর ফলেই বাংলাদেশের সেনাবাহিনী দুটো অংশে বিভক্ত হয়ে পড়ে, একটা অংশ ভারতপন্থী, অপর অংশটা পাকিস্তানপন্থী। আমেরিকা এই বিভাজনের সুযোগ নেয় এবং এই প্রতিবাদটাকে এতটা বড় করে তোলে যে শেখ হাসিনাকে তার পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে, যা আমেরিকা তাদের ক্রিয়ানক হিসেবে চালাবে। পাকিস্তান তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যকলাপকে সম্প্রসারণের সুযোগ পাবে, যার ফলে বাংলাদেশের উগ্রবাদকে কোন জায়গায় গিয়ে নিয়ে যাওয়া সম্ভব সেটা কিন্তু একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি অনুমান করতে পারছি, আপনারাও নিশ্চয়ই অনুমান করতে পারছেন। এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী যে পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে তার কতগুলো প্রমাণ দিয়ে চলুন। অনেকগুলো প্রমাণ আপনি দেখতে পাবেন। প্রথমত, বাংলাদেশের সেনাপ্রধানের 3-4 মিনিটের ভাষণে 10 বার ইনশাল্লাহ কথাটাকে ব্যবহার করা খেয়াল করেছেন। দ্বিতীয়ত, হেফাজতে ইসলামের সুপ্রিম লিডার মামলুক হককে এবং অন্যান্য জামাতে ইসলামের লিডারদেরকে একসঙ্গে নিয়ে তিনি কিন্তু প্রথম দিনই গণভবনে বৈঠক করেছেন। আর তৃতীয়ত, যে মানুষটা বাংলাদেশকে স্বাধীন করলো সেই মুজিবুর রহমানের মূর্তির ওপরে বুলডোজার চালিয়ে দিয়ে সেই মূর্তিটাকে ভেঙে দেওয়া, ধূলিসাৎ করে দেওয়া। এই ঘটনাগুলো থেকে বুঝতে অসুবিধা হয় না যে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে পাকিস্তানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, আর পাকিস্তান আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে। এখন বাংলাদেশের সেনাবাহিনী যেহেতু পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে গেল, বাংলাদেশের আইএসআই এর গতিবিধি যেহেতু ভীষণভাবে বৃদ্ধি পেল, এর প্রত্যক্ষ ফল হিসাবে ভারতের নর্থ ইস্টে যে অস্থিতিশীলতা বৃদ্ধি পাবে এটা কিন্তু আর বলার কোনো রকমের অপেক্ষায় রাখে না, যেটা ভারতের জন্য কিন্তু গভীর উদ্বেগের কারণ। এখন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আইএসআই এর কাছে
ভারতের নর্থ ইস্টকে অস্থিতিশীল করার মতো বড় সুযোগ যখন রয়েছে, পাকিস্তান সেই সুযোগটাকে হাতছাড়া করবে বলে মনে হয় না। আশা করি এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে আমেরিকা এই পুরো খেলাটাকে এমনভাবে সাজিয়েছে যে শুধুমাত্র বাংলাদেশকেই নয়, ভারতকেও প্রভাবিত করতে পারে। আর রিসেন্টলি আমেরিকা ভারতকে একটু ঘা দিতে চেয়েছিল, কারণ সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী রাশিয়া সফর করেছেন, যেটা কিন্তু আমেরিকা মোটেও পছন্দ করেনি। আমেরিকা পাকিস্তানের সহায়তায় ভারতের নর্থ ইস্টে একটা নতুন ফ্রন্ট খুলেছে, যে ফ্রন্টটা দীর্ঘ সময় ধরে মণিপুরকে অশান্ত করে রেখেছে অলরেডি। সেটা নিয়ে আমি আস্ত একটা ভিডিও বানিয়েছি, দেখে থাকবেন। এবং পাকিস্তানকে কাশ্মীরে তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য আমেরিকা কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে, যার ফলে কাশ্মীরের পরিস্থিতিও কিন্তু আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ভারতের সেনাবাহিনী ইতিমধ্যে কাশ্মীরে এবং লাদাখে মোতায়েন করা রয়েছে। এখন বাংলাদেশের সীমান্তে বা নাগাল্যান্ড, মিজোরাম বা আরাকানের ইয়ামা পাহাড়ের অঞ্চলে যদি নতুন কোনো ওয়ার ফ্রন্ট শুরু হয়ে যায়, তাহলে ভারতের মিলিটারিকে কিন্তু 3টে ফ্রন্টে ব্যস্ত থাকতে হবে। আমেরিকার কৌশল হলো ভারতকে আঞ্চলিকভাবে 3 ভাগে বিভক্ত করে রাখা, ভারতের সেনাবাহিনীকে বিজি রাখা, যাতে ভারত দুর্বল হয়ে পড়ে এবং দুর্বল ভারত আমেরিকার স্বার্থে কাজ করে। বাংলাদেশের এই শাসন পরিবর্তনের মাধ্যমে আমেরিকা কিন্তু তাদের সেই লক্ষ্যটাকেই পূরণ করে ফেলেছে। এছাড়া আমেরিকা বাংলাদেশের কুকি ন্যাশনাল আর্মির সাথে মিলিত হয়ে কুকি চীন উপজাতিদের সংগঠিত করে একটা খ্রিস্টান দেশ, একটা খ্রিস্টান ভূমি বানানোর চেষ্টাও করছে। আমি আগেই বলেছি এটা আমেরিকার প্ল্যান বি, যেটা আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। পূর্বে ইন্দোনেশিয়ার কাছে ইস্ট তিমুর নামক একটা স্বাধীন দেশকে গঠন করেছিল, খ্রিস্টান দেশকে গঠন করেছিল আমেরিকা। শেখ হাসিনা কিন্তু আগেই এ ব্যাপারে সতর্ক করেছিল বাংলাদেশের সাধারণ নাগরিককে, যে আমেরিকা এই অঞ্চলে একটা খ্রিস্টান দেশ তৈরি করতে সচেষ্ট হয়েছে, যাতে বাংলাদেশ এবং মিয়ানমারের কাছ থেকে জমি নিয়ে এই নতুন খ্রিস্টান দেশটা আমেরিকা বানাতে পারে। এই খ্রিস্টান ভূমি নির্মাণের সাথে সাথেই আমেরিকা কিন্তু এই অঞ্চলে একটা স্থায়ী ঘাঁটি পাবে, যা থেকে তারা ভারত এবং চীনের ওপরে নজরদারি করতে পারবে। এছাড়া মিয়ানমারে তারা খোলা প্রবেশাধিকার পাবে এবং দক্ষিণ চীন সাগরের কার্যক্রমকেও কিন্তু তারা স্পষ্ট চোখে দেখতে পাবে, নিয়ন্ত্রণ করতে পারবে। এখন আমি আপনাকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই, যে জোগাম নামক যে খ্রিস্টান দেশটা তৈরি করার চেষ্টা আমেরিকা করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কারণেই গত 40 বছর ধরে আমেরিকা কিন্তু এই অঞ্চলে গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যদিও ভারতকে ভেঙে আলাদা কোনো রাষ্ট্র গঠন করার স্বপ্ন আমেরিকার কোনোদিনও পূরণ হবে না, এবং এই বিষয়টা নিয়ে আমি নিশ্চিত ভবিষ্যতে একটা আলাদা ভিডিও তৈরি করে সেখানে বিস্তারিত জানাবো। বর্তমানে শেখ হাসিনা চলে গেছেন এবং বাংলাদেশে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই অঞ্চলে প্রভাব বজায় রাখা কিন্তু আমেরিকার জন্য অনেক সহজসাধ্য হবে, অথবা আমেরিকা তাদের পুতুল কোনো ব্যক্তিকে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারে। দীর্ঘমেয়াদে আমেরিকা চায় ভারতের উত্তর পূর্বাঞ্চল অস্থিতিশীল থাকুক, আর আমেরিকা এই পরিস্থিতির সুবিধা নিয়ে চীনকে নিয়ন্ত্রণ করে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করুক। তাহলে বাংলাদেশের শেখ হাসিনার ঘটনা আসলেই কোনো আলাদা ঘটনা নয়, এর পেছনে কিন্তু বৃহত্তম ভূরাজনৈতিক প্রভাব রয়েছে। এটা আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। আর এমতো অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনী এবং জামাতে ইসলামের সরকার বা কোনো তত্ত্বাবধায়ক সরকার যদি ভারত বিরোধী চক্রান্তে লিপ্ত হয়, তাহলে এটা যেন তারা মনে করে রাখে যে ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী চক্রান্ত শুরু করার আগে বাংলাদেশের জামাত ইসলামের সরকার বা জামাত ইসলামের সমর্থিত কোনো সরকার যেন মনে রাখে যে পাকিস্তানের নিয়াজি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করানোর জন্য ভারতের 14 ঘন্টা মাত্র সময় লেগেছিল। ভারত কিন্তু কোনো রকম ভাবেই এই অঞ্চলে অস্থিতিশীলতা চায় না, কোনো রকমের অশান্তি চায় না। তবুও বাংলাদেশের মাটিতে যদি ভারত বিরোধী ষড়যন্ত্র শুরু হয়, হতে পারে মায়ানমারের সীমান্তে আগামী মাস থেকেই উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। হতেই পারে বাংলাদেশে এমন খাদ্য সংকট তৈরি হলো যে সাধারণ বাংলাদেশিরা রাস্তায় নেমে আসতে বাধ্য হলো। হতেই পারে বাংলাদেশ দীর্ঘমেয়াদীভাবে একটা গৃহযুদ্ধের মধ্যে ঢুকে গেল, যেমন সিরিয়া ঢুকে গেছে। এর সমস্ত কিছুই কিন্তু যে কোনো মুহূর্তে হতেই পারে। বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী চক্রান্ত করার আগে একজন ভারতীয় শিক্ষকের মুখ থেকে বাংলাদেশের নতুন সেনা সরকার বা জামাত ইসলাম সরকার বা জামাত ইসলাম সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এটা শুনে রাখো, যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটতে পারে। অতএব বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী চক্রান্তের অংশ করার আগে
সাবধানে থাকুন। এই হলো সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ ব্যাখ্যা। আশা করি পুরোটাই বুঝতে পেরেছেন। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, লাইক করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন যে এই জিওপলিটিক্যাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যেহেতু এই ধরনের জিওপলিটিক্যাল ভিডিও বাংলা ভাষায় খুব কমই পাওয়া যায়, তাই আপনার প্রিয়জনের সঙ্গে হোয়াটসঅ্যাপে এই ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করতে ভুলবেন না। পরিস্থিতির দিকে আমিও নজর রাখছি, আপনারাও নজর রাখুন। নতুন ভিডিও নিয়ে আবারও আসবো, ততক্ষণ ভালো থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।